হ্যাঁ রে নীলে, রাসু কোথায় গেল জানিস? বড় গরু চোরাটাও তো দেখছি নে। একটু থাকার জায়গা দাও কর্তা, অনেক দূর থেকে আসছি, বড় কষ্ট হয়েছে। এখানে থাকার অসুবিধে, আগে দেখো। দিদি, আপনার বড় দয়া। দয়া কিসের? ও কথা বললে আমাদের পাপ হয় না, বলতে আছে ছি। দাদা, রাসুহারির সঙ্গে একবার যদি দেখা হতো, তার মুন্ডুটা একবার ভেঙে দিতাম এক ঘুষিতে। আবার আসবেন কিন্তু, অবশ্যই অবশ্যই আসবেন, ভুলবেন না কিন্তু দিদির কথা। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প রাসুহারি। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রাসুহারি। সেবার আষাঢ় মাসে আমাদের বাড়ি একজন লোক এসে জুটল। গরিব লোক, খেতে পায় না। তার নাম রাসুহারি। আমরা তাকে 7 টাকা মাইনে মাসে ঠিক করে বাড়ির চাকর হিসাবে রেখে দিলাম। প্রধানত সে গরু বাছুর দেখাশুনো করত, ঘাস কেটে আনতো নদীর চর থেকে, সানি মেখে দিত খোল জল দিয়ে। বাবা মারা গিয়েছিলেন আমাদের অল্প বয়সে। 3 ভাইয়ের মধ্যে আমিই বড়। লেখাপড়া আমার গ্রামের পাঠশালা পর্যন্তই। ছোট ভাই দুটি ডাঙ্গুলি খেলে বেড়াতো, এখন চাষের কাজে আমাকে সাহায্য করে। রাসু বছরখানেক কাজ করার পরে একদিন রাত্রে আমাদের বড় বলদ চোরা নিয়ে অন্তর্ধান হলো। আমাদের তো চক্ষু স্থির। তখনকার সস্তার দিনেও সে গরু চোরার দাম প্রায় 200 টাকা। আমার ছোট ভাই সত্যচরণ, ডাকনাম নেন্টু, তার বড় সাধের বলদ। সে ভালো গাড়ি চালাতে পারত বলে অনেক শখ করে জন্তিপুরের গোহাটা থেকে ওই গরু জোড়া কিনে এনেছিল। ভোরবেলা মা ওঠেন সকলের আগে। সেদিন উঠে চণ্ডী মণ্ডপে গিয়ে দেখেন রাসু নেই। যে কম্বলখানা গায়ে দিয়ে সে শুতো সেখানাও নেই। গোয়ালে দেখেন বলদ চোরাও নেই। আমাকে উঠিয়ে মা বললেন, হ্যাঁ রে নীলে, রাসু কোথায় গেল জানিস? আমার তখনও বিয়ে হয়নি। সত্য আর আমি এক ঘরেই শুই। আমি উঠে চোখ মুছতে মুছতে বললাম, তা কি জানি মা, মাঠের দিকে গেল না তো? এত ভোরে সে তো কোনোদিন যায় না, আজ কেন গেল বল দেখি? আর তাছাড়া বড় গরু চোরাটাও তো দেখছি নে। সে কি, গরুকে কি মাঠে খাওয়াতে নিয়ে গেল নাকি? মাঠে খাওয়াতে? এত সকালে আর এই শীতে? কই, কখনো তো যায় না। ও তাই তো। আচ্ছা দাঁড়াও, আমি উঠি আগে। তারপর বহু খোঁজাখুঁজি হলো সারাদিন ধরে। রাসুহারি না পাত্তা। নির্ঘাত ভেগেছে গরু চোরা নিয়ে। আহা, অমন গরু চোরা! সত্য তো পাগলের মতো হয়ে গেল। ওর গায়ে খুব জোর, খুব সাহসী আর খুব তেজি ছোকরা। বললে, দাদা চলো ওর বাড়ি সেই বেলডাঙ্গা যাব। আমি বললাম, কে যাবে?
কেন, তুমি আর আমি? তুই জানিস ওর বাড়ির ঠিকানা? জানি, বেলডাঙ্গা থানা, মাঠ বেনাদহ গ্রাম। ও দুবার চিঠি পাঠিয়েছে ওই ঠিকানায়। ও, তা ডাকঘর? ওই বেলডাঙ্গা, জেলা হলো মুর্শিদাবাদ। বাবা, সে তো কত দূর এখান থেকে? হ্যাঁ, না না, ও থাকবে। কিন্তু সত্য কিছুতেই শুনল না। তার পীড়াপিড়িতে দুই ভাই পুঁটুলি নিয়ে বাড়ি থেকে বেরোলাম, 32 টাকা সঙ্গে নিয়ে। সোজা গিয়ে বেলডাঙ্গা স্টেশনে ট্রেন থেকে নামলাম। জিজ্ঞেস করে জানা গেল মাঠ বেনাদহ এখান থেকে প্রায় 3 মাইলের মধ্যে। বেলডাঙ্গা থানাতে গিয়ে দারোগাবাবুকে সব খুলে বললাম। তার নাম পঞ্চানন রায়, বাড়ি হুগলি জেলা। আমাদের মুখে সব কথা শুনে তার খুব দয়া হলো। আমাদের বললেন সেখানে কিছুদিন থাকতে, অন্তত 1 সপ্তাহ। সাধারণ পোশাকে তিনি 2জন কনস্টেবলকে সঙ্গে নিয়ে বেনাদহ গ্রামে গিয়ে খবর নিয়ে এলেন রাসু বাড়ি নেই। আমাদের বললেন, থানায় রাত্রে শুয়ে থাকবেন, কোনো অসুবিধে হবে না, কেমন? রেঁধে খেতে পারেন, কিংবা যদি না রেঁধে খেতে চান তো আমার এক ছত্রী কনস্টেবল আছে। সত্য বললে, কিছু না দারোগাবাবু, আমরা বেশ রান্না করেই নেব। থানার উত্তরে একটা বড় পুকুর, পুকুরের পাড়ে উলুটি বাছড়া ও তাল গাছ। আমাদের যশোরের ভাষায় উলুটি বাছড়া বলে উলু ঘাসে ঢাকা মাঠকে। দেখে সত্য খুব খুশি, বলে, ও দাদা, এই তাল গাছের তলায় এই আধা ছায়া আর আধা রৌদ্রে বসে রাঁধবো, কেমন? দিন কয়েক সেখানেই থাকা হলো। বেনাদহ গিয়ে রাসুহারির সন্ধান সব সময়ই নেওয়া হচ্ছে, কখনো রাত দুপুরে, কখনো দিন দুপুরে, আবার কখনো খুব ভোরবেলায়। গায়ের লোক বলে সে যশোর জেলায় ব্রাহ্মণদের বাড়ি চাকরি করে, এখানে থাকে না তো। আজ 1 বছরের মধ্যে তাকে গায়ে দেখা যায়নি। সুতরাং 7 দিন পরে আমরা রাসুহারিকে অপ্রকট অবস্থায় রেখেই বেলডাঙ্গা থেকে রওনা হলাম বাড়ির দিকে। সত্য বললে, দাদা, পয়সা তো নেই হাতে, তাছাড়া রাস্তা দেখে দেখে যেতে হবে। যদি এমন হয় যে পথ দিয়ে গরু তাড়িয়ে বাড়ির দিকেও ফিরে আসছে, তা বলি কি, চলো আমরা হেঁটেই বাড়ি ফিরি। আমি বললাম, সে কি রে, এখান থেকে যশোর জেলা, তা পথটি যে সোজা নয়, পারবি হাঁটতে? দাদা, গরু জোড়া ফেরত পাবার জন্য আমি সব করতে পারি দাদা। আমার গাড়ি চালানো একদম বন্ধ হয়ে গেল ওই গরু জোড়ার অভাবে। অতএব নামলাম 2 ভাই পথে। বেলডাঙ্গার বাজার থেকে চাল ডাল সব কিনে নিই, হাঁড়ি সরা কিনে বোচকায় বেঁধে নিলাম। প্রথম দিন রাস্তার ধারে এক আমতলায় বসে রান্না করে খেলাম। বেশ লাগে কিন্তু এভাবে পথ চলতে। ঘর থেকে কখনো বেরোইনি, এত দূরে জীবনে কখনো আসিনি। রাসুহারির দৌলতে অনেক দেশ দেখলাম। সত্য বললে, দাদা, হাঁড়ি রোজ ফেলে দিয়ে কাজ নেই, বড্ড দাম হাঁড়ি, ধুয়ে নিয়ে আসি গে বরং পুকুর থেকে। হ্যাঁ, তারপরে বোচকায় বেঁধে নি, নইলে কত পয়সা যে লেগে যাবে রোজ হাঁড়ি কিনতে। সন্ধ্যার আগে আশ্রয় নেবার জন্য একটা কি গ্রামে ঢুকে সামনের একটা বাড়িতে গিয়ে দাঁড়ালাম। বাড়ির লোকটা খুঁটের আগুন পোয়াচ্ছে উঠোনে। আমাদের কথা শুনে বললে, এখানে জায়গা হবে না, আমাদেরই তাই থাকার জায়গা নেই, এগিয়ে গিয়ে গায়ের মধ্যে দেখো গে যাও। কিছু দূর গিয়ে একটি বাড়ি পেলাম রাস্তার বাঁ ধারে। বাড়ির সামনেই গোয়াল ঘর। প্রথম শীতে লাউ গাছে মাচা ভরা লাউ ঝুলছে। মেটে ঘর 2-3 খানা। উঠোনের পিছন দিকে এক ঝাড় তালদা বাঁশ। বুড়ো মতন একটা লোক তামাক খাচ্ছিল দাওয়ায় বসে। আমাদের দেখে বললে,
কে তোমরা? আমি বললাম, আগে আমরা পথ চলতি লোক। ও, তাই এখানে কি মনে করে? একটু থাকার জায়গা দাও কর্তা, অনেক দূর থেকে আসছি, বড় কষ্ট হয়েছে। তোমরা? আগে আমরা ব্রাহ্মণ। ও, তা গিয়েছিলে কোথায়? তখন সব কথা ওকে খুলে বললাম, রাসুহারীর আনুপূর্বিক ঘটনা। লোকটা নির্বিকার ভাবে তামাক টানতে টানতে সব শুনলে। আমাদের কথা শেষ হয়ে গেলে হুঁকোর টান শেষ করে দিয়ে পিচ করে থুতু ফেলে শান্ত ও ধীরভাবে বললে, এখানে থাকার অসুবিধে, আগে দেখো। আমি বললাম, আগে এই দাওয়াটায় শুয়ে থাকবো কর্তা। হ্যাঁ, এই শীতে? না না, এখানে সুবিধে হবে না। সত্য বললে, এগিয়ে চলো দাদা, এখানে দরকার নেই। কিছু দূরে গিয়ে আমরা একটা বাড়ির পিছন দিকটাতে পৌঁছলাম। বাড়ির মধ্যে মুড়ি ভাজার গন্ধ বেরোচ্ছে এবং খোলা হাঁড়িতে মুড়ি ভাজার চড়বড় শব্দ হচ্ছে। আমরা ঘুরে গিয়ে বাড়ির উঠোনে ঢুকলাম। একটা কালো মতো বেটে লোক বাড়ি থেকে বেরিয়ে এলো। আমাদের দিকে কটমট করে চেয়ে বললে, কে তোমরা? হ্যাঁ, কি চাই? আগে আমরা বিদেশি পথিক, বেলডাঙ্গা থেকে আসছি, একটু থাকার জায়গা হবে রাত্রিরে। কি জাত তোমরা? আগে আমরা ব্রাহ্মণ, আমাদের সঙ্গে চাল ডাল সব আছে, নিজেরাই রেঁধে খাবো। লোকটা যেন একটু নরম হয়ে বলল, আচ্ছা দাঁড়াও, জিজ্ঞেস করে আসি। বাড়ির মধ্যে থেকে বেরিয়ে এলো একটি মেয়ে মানুষ, কালো ঢ্যাঙা, হাতে কুচি কাঠি। ইনি মুড়ি ভাজছিলেন তাহলে। আমাদের দিকে চেয়ে বললে, কে গা তোমরা? হ্যাঁ? আগে আমরা ব্রাহ্মণ, একটু থাকার জায়গা চাই। এখানে জায়গা হবে না, আগে দেখো। আগে কোথায় দেখবো? মা, তোমরা জানো না নাকি? হ্যাঁ, আগে কত লোক আছে, দেখো গে যাও। আমরা নতুন লোক, কি করে জানবো লোক আছে কিনা? তা সামনে এগিয়ে দেখো না। বলি কি, জায়গা একটু হবে না? হ্যাঁ, আমরা নিজেরাই রেঁধে খেতাম। বারবার বলছি তো হবে না, তুমি বাপু কি রকম লোক? হ্যাঁ? বলেই মেয়ে মানুষটি আমাদের দিকে পিছন ফিরে এক পাশ ঘুরে চলে গেল বিরক্তিভাবে। সত্য বললে, দাদা উপায়? কেউ তো জায়গা দেয় না দেখছি, বেশ রাত হলো। চল এগিয়ে দেখি গে, চল। আমাদের চোর ডাকাত ভাবছে নাকি দাদা? কি করে বলি, চল এগিয়ে দেখি, চল। এবার একটা পাকা দালান বাড়ির বাইরের রোয়াকে আমরা ক্লান্তভাবে এসে বসে পড়লাম বোঁচকা নামিয়ে। অনেকক্ষণ পরে একজন লোক বাড়ি থেকে বের হয়ে কোথায় যেন যাচ্ছিলেন লণ্ঠন হাতে। আমাদের দেখে বিস্ময়ের ভাবে বললেন, কে তোমরা? আমি বললাম, আগে একটুখানি শুয়ে থাকার জায়গা দেবেন রাত্রিরে? হ্যাঁ, আমরা ব্রাহ্মণ, বাড়ি যশোর জেলা, বেলডাঙ্গা থেকে আসছি। ও, তা হেঁটে আসছো? আগে হ্যাঁ। ও, তা থাকো শুয়ে। ব্যাস এই পর্যন্তই। বললে না উঠে বৈঠকখানার মধ্যে গিয়ে শোও, কিংবা তোমরা খাবে কি? কিচ্ছু না। সেই যে গেল, আর তাকে দেখলামও না, আর কোনো খোঁজ খবরও নিলে না আমাদের। সেই শীতের রাত্রে খোলা রোয়াকে কাপড় পেতে আমরা দুই ভাই শুয়ে রইলাম। কি করি? সত্য বললে, দাদা রাসুহারীর সঙ্গে একবার যদি দেখা হতো, তার মুন্ডুটা একবার ভেঙে দিতাম এক ঘুষিতে। সত্য বেশ জোয়ান ছোকরা, খেতেও পারত অসম্ভব।
একশের রান্না করা মাংস আর আধশের চালের ভাত সে একাই খেতে পারত। বেলডাঙার বাজারে সস্তা ডিম দেখে ও বলতো, দাদা রোজ 4টে করে ডিম একবারে ভাতে দিও আমার জন্য, কেমন? খুব করে ডিম খেয়ে নি। আরো বেশি করে তার কথা মনে পড়ছে, কারণ কিন্তু থাক সেসব এখন। আরও একটা দিন কাটল পথে। বেথুয়া ডহরি ছাড়লাম, আরও এগিয়ে যাই দুজনে। জগদানন্দপুর বলে গ্রামের হাটে বড় একটা মাছ কিনলাম বেলা 10টার পরে। খিদেও পেয়েছে বেশ। একটা বড় পুকুরের ধারে আম গাছের ছায়ায় সত্য উনুন খুঁড়তে লাগলো। আমি মাছ খুঁটবার জন্য ছাই কি করে জোগাড় করি তাই ভাবছি, এমন সময় সত্য বললে, ওই দেখো দাদা। যা দেখলাম তা আমার এখনো মনে আছে, আজ এই 14-15 বছর পরেও। একটি সুন্দরী বউ গামছা কাঁধে নিয়ে আমাদের দিকে আস্তে আস্তে পথের অদূরে দাঁড়িয়ে রয়েছেন থমকে। আমরা রান্না করতে বসেছি পথের ধারেই। এই পথটা নিশ্চয়ই পুকুর ঘাটে যাওয়ার পথ। বউটি অপরিচিত লোকেদের দেখে ঘাটে যেতে পারছেন না। ভদ্রলোকের মেয়েদের স্নানের ঘাটে যাবার পথের ধারে আমাদের রান্না করতে বসাটা উচিত হয়নি। সত্য বললে, দাদা ঘাটের পথে বসেছি, কি করি এখন? হ্যাঁ, উঠে যাব। হঠাৎ দেখি বউটি যেন আমাদের দিকে চেয়ে চেয়ে দেখে ফিরে গেলেন। অমন রূপসী বউ এমন পাড়া গায়ে দেখব তা আশা করিনি। আমাদের ভয়ও হলো। সত্য বললে, যা ফিরে গেল যে বউটি। হ্যাঁ, আমরা না বুঝে মনে হয় অন্যায় করে ফেলেছি দাদা, চলো সরে যাই। পরক্ষণেই ভয়ের সুরে সে বললে, দাদা লোক আসছে এদিকে, বউটি বাড়িতে গিয়ে বলে দিয়েছে বোধহয়, চলো পালাই, মারবে। আমি আশ্বাস দিয়ে বললাম, কেন পালাতে হবে কেন? কি করেছি আমরা? মার বুঝি অত সস্তা? দুটি ছোকরা এসে আমাদের কাছে দাঁড়ালো। বলল, আপনারা আসছেন কোথা থেকে? আমি বললাম, বেলডাঙা। যাবেন কোথায়? আগে যশোর জেলা। আপনারা ব্রাহ্মণ? আগে হ্যাঁ। ও, কিছু মনে করবেন না, আমাদের খুড়িমা এসেছিলেন এই ঘাটে নাইতে। এই পর্যন্ত শুনে আমরা ভাবছি, এই রে, এইবার বুঝি আসল কথা বলবে। সে বললে, তিনি ফিরে গিয়ে বললেন, দুটি ব্রাহ্মণের ছেলের আমাদের বাড়ির সামনে উনুন খুঁড়ে রেঁধে খেতে হচ্ছে এই দুপুরবেলা, ওদের গিয়ে বাড়িতে ডেকে আনো। তা বলি কি, আপনারা দয়া করে চলুন আমাদের ওখানে, জিনিসপত্র সব আমি নিয়ে যাচ্ছি। আমরা তো অবাক, এমন কথা বিদেশে কখনো শুনিনি। লোকে একটু শোবার জায়গায় দিতে চায় না, আর কি না এরা রাস্তা থেকে ডেকে নিয়ে যেতে চাইছে। সত্য বললে, ও দাদা। কি বলি, যাবে নাকি? ছোকরা দুটি বলে, যেতেই হবে, খুড়িমা না হলে ছাড়বেন না, আমাদের হুকুম দিয়েছেন, নিয়ে যেতেই হবে আপনাদের। নে বলাই, ওদের বোচকা দুটি তোল দেখি। আমরা মুখ চাওয়াচাই করি, সত্য আর আমি। আমাদের কোনো আপত্তিই গ্রাহ্য করল না ওরা, নিয়েই গেল। একতলা কোঠা বাড়ি, বাড়ির উঠোনে ডান দিকে দুটো বড় গোলা, তার পাশেই গোয়াল বাড়ি, সামনে ছোট্ট বৈঠকখানা। আমরা বাড়ির উঠোনে পা দিতেই একজন পৌঢ় ভদ্রলোক এগিয়ে এসে বললেন, আসুন আসুন, আপনারা হলেন ব্রাহ্মণের ছেলে, এই দুপুর বেলা বাড়ির সামনে রেঁধে খাবেন, এ কখনো হয়? একটা বড় বৌমা দেখে এসে বললেন যে ওদের বাড়ি নিয়ে এসো। আসুন আপনারা, আসুন, বসুন। আমরা তত লেখাপড়া জানি না, চাষবাস করে খাই। শিক্ষিত ভদ্রলোকের সঙ্গে আমাদের মিশতে ভয় হয়, বিশেষ করে তো সত্তর। সে গরুর গাড়ি চালায়। সে বললে, দাদা তুমি বরং এগিয়ে যাও। এগিয়ে গেলাম আমি। ওরা আমাদের নিয়ে বৈঠকখানায় বসালে, পা ধোবার জল এনে দিলে।
তারপর এলো চা আর জলখাবার, ফলমূল আর ঘরের তৈরি ক্ষীরের সন্দেশ, নারকোল নাড়ু। কর্তার নাম হরিচরণ সেন। ওরা জাতে বৈদ্য। আমাদের বললেন, রান্না অবশ্যই আপনাদেরই করতে হবে, তা স্নান করে নিন আগে, কেমন? সত্য বললে, তুমি রান্না করো গে দাদা, ওদের বাড়ির মধ্যে রান্নাঘর, আমার বড় লজ্জা করে। স্নান সেরে অগত্যা আমাকেই যেতে হলো রান্নাঘরে। সেই সুন্দরী বউটি দেখি সেখানে উপস্থিত। মুখের ঘোমটা খুলেছেন, সুন্দর মুখ, তেমনি কাঁচা হলুদের মতো রং। আমার দিদির বয়সী হবেন। আমার ইচ্ছে হতে লাগলো তাকে প্রণাম করবার, কিন্তু আমি ব্রাহ্মণ, ওরা বৈদ্য, কি আবার মনে করবেন। আমি বললাম, দিদি আপনার বড় দয়া। দিদি মুখের ঘোমটা আরও খুলে বললেন, দয়া কিসের? ও কথা বললে আমাদের পাপ হয় না, বলতে আছে। ছি, না বলেও যে পারছি না দিদি। না না, বলতে হবে না। রান্না করতে জানেন? আমি হেসে বললাম, পারি নে তো, খাচ্ছি কি করে? হ্যাঁ দিদি, আমার ভাই বাইরের ঘরে বসে আছে, সে আরো ভালো রান্না করতে পারে। ও, তা কই, তিনি বাইরে বসে আছেন কেন? ডেকে আনুন গিয়ে, দেখি তিনি কেমন রাঁধেন। সে আসবে না দিদি, বড় লাজুক। আপনার ছোট? আগে হ্যাঁ, এই 5-7 বছরের ছোট। ডেকে আনুন, আমি রান্নার জিনিসপত্র আনি, কেমন? ডাল রান্না করতে পারবেন তো? হ্যাঁ দিদি, খুব পারবো। জিনিসপত্র যা তিনি আনলেন তা অনেক রকম, চাল, ডাল, ঘি, দুধ, আলু, বেগুন, কই মাছ। বললেন, সরুন আমি কুটে দিই। ও ভালো কথা, আপনারা যে মাছ কিনেছিলেন সে মাছটা ভালো না, পচা, সেটা কেটে কুটে ঝোল করতে দিয়েছি। ও মাছ কিন্তু আপনাদের খেতে দেব না। বিদেশি লোক পচা মাছ খেয়ে অসুখ বিসুখে পড়বেন শেষকালটাতে, সে হবে না বাপু। একদম পচা? আসলে আমি তো কিনিনি, সত্য কিনেছে। ছেলে মানুষ কিনা ঠকেছে। তা কই, তাকে ডাকুন না। সে আসবে না দিদি, সে থাকুক বাইরে বসে, বড্ড লাজুক, ঘেমে উঠবে এখানে এসে। আর তাছাড়া আমরা হলাম গিয়ে পাড়াগায়ে মুখ্য সূক্ষ্ম বামুন, লোকের সঙ্গে কথা বলতে মিশতে আমাদের যে বড় লজ্জা হয় দিদি। আপনাকে দিদির মতো দেখছি বলে কোনো লজ্জা হচ্ছে না, কিন্তু অন্য জায়গা হলে। সে কথা থাক, আপনি কিরকম রাঁধেন দেখব। মাছের ঝোলে কি বাটনা দিতে হবে বলুন তো? জানি না দিদি, কখনো তো রাঁধিনি। বিদ্যে বুঝেছি। আচ্ছা, আমি সব বলে দিচ্ছি, আপনি রেঁধে যান, বুঝলেন? বেলা হয়েছে, খিদে পেয়েছে তো আপনাদের। 2 ঘন্টা ধরে তিনি বসে বসে আমাকে দিয়ে রাঁধালেন। কখন মাছ ভাজতে হবে, কখন কি বাটনা কিসে দিতে হবে, সাঁতলাবার সময় কি ফোড়ন দিতে হবে। শেষে দুধ নিয়ে এলেন প্রায় 1.5 সের। পায়েস করতে হবে নাকি? আমি সম্পূর্ণ অস্বীকার করলাম, বললাম, আমার দ্বারা এত কিছু হবে না দিদি। তিনি বললেন, তা ভালো, থাক, খিদেও পেয়েছে আপনাদের বুঝতে পারছি। আচ্ছা, ও বেলা হবে। আমি একটু আধটু গান করতে পারতাম। বিকেলবেলায় আমার সে বিদ্যার কথা প্রকাশ হয়ে পড়ল আমার ভাইয়ের মুখ থেকে। সন্ধ্যার পর এলো হারমোনিয়াম ও ডুগি তবলা। আমার গান শুনে অনেকে সুখ্যাতি করত তখন, ভালো গানই গাইতাম। রাত্রে রান্না করবার সময় দিদি বললেন, আপনি এমন চমৎকার গান গাইতে পারেন ভাইটি। সলজ্জ সুরে বললাম, কি আর এমন গাই দিদি। আপনাকে কিন্তু এখন ছাড়ছি নে, থাকুন দিন কতক এখানে, কেমন? রোজ গান শুনব। আগে সে তো আমার ভাগ্য, কিন্তু দিদি আমার যে থাকবার জো নেই, পড়ে গিয়েছি এক ফেরে।
ফের? কিসের ফের? আমি তখন রাসুহারির গরু চুরির বৃত্তান্ত আগাগোড়া বললাম। দিদি সব শুনে গালে হাত দিয়ে কি চমৎকার সুশ্রী ভঙ্গি করে বললেন, ও মা, আমি যাব কোথায়? সুন্দরী মেয়ে, কি অপূর্ব সুন্দর দেখাচ্ছিল ওই মুহূর্তটিতে। বললাম, দিদি, আপনি তো দেবীর মতো, কেউ জায়গা দিতে চায় না বিদেশি দেখে। 3 রাত কি কষ্ট যে পেয়েছি দিদি। আপনার মতো মানুষ কজন যে রাস্তা থেকে লোক ধরে এনে বাড়িতে নিয়ে এসে খাওয়ায়? আপনি বুঝতে পারবেন না দিদি, মানুষ যে কত দুষ্টু হতে পারে। দিদি হেসে বললেন, আমার একটা স্বাদ ছিল, কিন্তু আপনি দিদি বলে ডেকে সে স্বাদ আমার আর পুড়তে দিলেন কই? কেন, কি স্বাদ দিদি? জানেন, আমার অনেক দিনের স্বাদ ব্রাহ্মণ অতিথি আমাদের বাড়িতে আসবেন, আমি তার পা ধুয়ে দেব নিজের হাতে। কিন্তু আপনার বেলা তা করতে পারলাম না, দিদি বলে ডাকলেন যে। সে আমাদের মতো ব্রাহ্মণ নয় দিদি, আমরা চাষবাস করে খাই, লেখাপড়া জানি নে, আমাদের কথা বাদ দিন। তাতে আমার কি? আপনি কি করেন তা আমাদের দেখবার দরকার কি? যাগে, এখন বলুন দেখি কদিন থাকতে পারবেন? আগে কালই যাব। কাল? না না, কাল যাবার কথা কিন্তু ভুলতে হচ্ছে, পরশু বিবেচনা করে দেখা যাবে। আচ্ছা, এখন বলুন তো, মাংস খান তো? আগে খাই। বেশ, শুনুন, কাল রাত্রে লুচি মাংস করব। লুচি আমি ভাজবো, তাতে কোনো দোষ নেই, আপনি শুধু মাংসটা রেঁধে নেবেন, কেমন? আগে আপনি যখন দিদি, তখন মাংস রাঁধলেনই বা। না না, সে হবে না, ব্রাহ্মণকে রেঁধে খাওয়াতে পারবো না আমি এই বাড়িতে। দিদি, বড্ড সেকেলে আপনি, ঠাকুমা দিদিমাদের মতো সেকেলে। বলুন ঠিক কিনা? হ্যাঁ? দিদি শুধু হাসলেন। পরদিনও পরম যত্নে কাটলো ওদের বাড়িতে। সন্ধ্যার আগেই গানের ব্যবস্থা হলো। বাড়ির মেয়েরা আড়াল থেকে গান শুনলেন, আমি অনেকগুলো গান গাইলাম। রান্নাঘরে যেতেই দেখি দিদি গরম চা নিয়ে বসে আছেন। বললেন, বড্ড পরিশ্রম হয়েছে, গলাটা ভিজিয়ে নিয়ে মাংসটা চড়িয়ে দিন, কেমন? মেখে ঢুকে ঠিক করে রেখেছি, কষে নিন আগে। আর শুনুন, পেঁয়াজ দিইনি কিন্তু। কেন দিদি, আপনাদের কি পেঁয়াজ চলে না? আমাদের চলে, কিন্তু আপনাদের চলবে কি না? আগে আমাদেরও খুব চলে, আপনি দিন পেঁয়াজ বাটা। কি সুন্দর গান গাইলেন আজ আপনি, সত্যি চাষবাস করেন? আগে সত্যি, গান গাইলে চাষবাস করা যায় না? হ্যাঁ দিদি? দিদি হেসে চুপ করে রইলেন। অনেক সময় কথার উত্তর না দেওয়া ওর একটা স্বভাব। পরদিন সকালেই আমরা দুজন ওদের কাছ থেকে বিদায় নিলাম। দিদি ঘরের মধ্যে ডেকে নিয়ে আমাকে আর সত্যকে বসিয়ে শশা কাটা, কলা, শাঁক আলু, ক্ষীরের ছাঁচ ইত্যাদি রেকাবিতে সাজিয়ে সামনে দিলেন। তার কাছ থেকে বিদায় নিতে গিয়ে সত্যি চোখে জল এলো আমার। বারবার করে বলে দিলেন, আবার আসবেন কিন্তু, অবশ্যই অবশ্যই আসবেন। বেলুর বিয়ে হবে বৈশাখ মাসে, সে সময় চিঠি যাবে, ভুলবেন না কিন্তু দিদির কথা। আসবার সময় কর্তাকে বললাম, দিদির মতো মানুষ দেখিনি কর্তামশাই। বৃদ্ধ বললেন, বড় বৌমা তো, হ্যাঁ, সে যে বাড়ির লক্ষ্মী, ওর থেকেই তো সংসারের উন্নতি। উনি আসার পর থেকেই সংসার যেন একেবারে উথলে পড়ছে। আর মার আমার কি যে দয়া, পাড়ার কেউ অভুক্ত থাকবে না, সব খবর উনি নিজে নেবেন। 2-3টি স্কুলের ছেলেকে মাইনে দিয়ে পড়াচ্ছেন এই পাড়ার। যে এসে ধরবে তাকে আর না বলতে জানেন না। মা আমার স্বয়ং লক্ষ্মী, রূপে গুণে লক্ষ্মী। ভুলিনি তার কথা,
আজ 14 বছর হয়ে গেল। এখনো মনে যেন জল করছে সে মূর্তি। আর সেখানে যাওয়া হয়নি, কোনো খোঁজ খবরও নেওয়া হয়নি। আজ কেন এ কথা মনে উঠল এতদিন পরে, এবার বলি সেই উপসংহারটি। দিন 5-6 আগে আমার ভগ্নিপতি মনমোহন রায় দফাদার সেই রাসু হাড়িকে গ্রেপ্তার করে বিকেলবেলায় আমাদের বাড়িতে নিয়ে এসে হাজির। রাসু হাড়ি জয়দিয়ার বাওড়ের ধারে শুয়োরের পাল চড়াচ্ছিল, এখান থেকে 11 মাইল দূরে। মনমোহন থানায় হাজিরা দিতে যায় রোজ বৃহস্পতিবারে এই পথ দিয়েই। রাসু হাড়িকে দেখেই সে চিনতে পেরেছে এবং চৌকিদার দিয়ে তক্ষুনি গ্রেপ্তার করিয়ে আমার এখানে নিয়ে এসেছে। রাসু এসে বসে চারিদিকে চেয়ে দেখে বললে, এ বাবুদের বাড়ি এ কি হয়ে গিয়েছে? হ্যাঁ, চণ্ডী মণ্ডপ নেই, গোলা নেই, কোটা ভেঙে গিয়েছে, আর লাঙল গরুও তো নেই দেখছি। আমার মাকে দেখে বললে, মা ঠাকুরন, এত বুড়ো হয়ে গিয়েছেন আপনি, আপনারে যা চেনাই যায় না। তা ছোটবাবু কই? মা বললেন, সে ফাঁকি দিয়ে চলে গিয়েছে বাবা, আজ প্রায় 8 বছর হতে চলল। সে চলে যাওয়াতেই তো সংসার একেবারে গেল, কিছুই নেই আর সংসারের। আমি বললাম, রাসু, গরু জোড়া তুই চুরি করেছিলি? হ্যাঁ। রাসুও বুড়ো হয়ে পড়েছে, মাথার চুল বিশেষ কাঁচা আর নেই, গোঁফ সম্পূর্ণ পাকা, একটু কুঁজো মতো হয়ে পড়েছে। একটু চুপ করে থেকে সে বললে, হ্যাঁ বাবু, মিথ্যে কথা বললে আর কি হবে, গরু নিয়ে গিয়ে একটা হাটের মধ্যে আমি বিক্রি করি। তা দেশে যাসনি? না বাবু, সেই টাকা নিয়ে সোজা আমি চলে যাই রাজশাহী, ভয়ে আর দেশে ফিরিনি। তা চুরি করলি কেন? অদৃষ্ট বাবু, সবই অদৃষ্টের লেখন। তখন কাঁচা বয়স ছিল, বুদ্ধি ছিল না, দুঃখ তো আর ঘুষলো না। সব রকমই করে দেখলাম বাবু। এখন রাতুলপুরের হিঙ্গলগঞ্জের সর্দারের শুয়োর চড়াই, 16 টাকা মাইনে আর কাতি দেয়। বুড়ো হয়ে পড়িছি, আর কনে যাব এই বয়সে, চোখেও ভালো দেখতে পাইনে। মা বললেন, রাসু, খাবি দুটো? হ্যাঁ, হাড়িতে পান্তা ভাত আছে ও বেলার, দুটো খা, আজ বোধহয় তোর খাওয়া হয়নি। জগনন্দপুরের সেই দিদির কথা অনেক দিন পরে আবার মনে এলো। ভুলেই গিয়েছিলাম বটে। এখন মায়ের ওই কথায় জগনন্দপুরের দিদির সেই দেবীর মতো মূর্তিখানা আবার চোখের সামনে ভেসে উঠল। ভুলিনি দেখলাম, এতটুকুও ভুলিনি, বাইরেই শুধু ভুলেছিলাম মাত্র। কি জানি এতদিন পরে বেঁচে আছেন কিনা। মনমোহনকে বললাম, ভায়া, আর 14 বছর পরে ওকে গ্রেপ্তার করে কি করবে? হ্যাঁ, ছেড়েই দাও ওকে। এখন ও যেমন গরিব, আমিও তেমনি গরিব, ওকে জেলে দিয়ে কি আর আমার দুঃখ ঘুচবে? রাসু হাড়ি কেঁদে আমার পা দুটো জড়িয়ে ধরল। মা চোখ মুছতে মুছতে বললেন, হায় বাবা রাসু, আয় ভাত দিগে, রান্নাঘরের উঠোনে চল। তোমারও অদৃষ্ট, আমাদেরও অদৃষ্ট, চল বাবা। শেষ হলো রাসু হাড়ি। লিখেছেন শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সাথে, কাছের মানুষদের সাথে। আজ তাহলে এখানেই বিদায় চেয়ে নিচ্ছি। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র।
ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।